কী রেখে কী নিয়ে ভাববে দিশে পাচ্ছে না। মনের ভেতর অনেক প্রশ্ন রয়েছে তার, অনেক কিছু জিজ্ঞেস করার আছে। সঙ্গে অভিমান করে বসেছে তন্ময়ের উপর। এত লুকোছুরি কেন? সব কিছু অন্যদের থেকে কিংবা নিজ থেকে তাকে কেন বুঝে নিতে হবে? তন্ময় আগেরকার মতো ভাবলেশীন ভঙ্গিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। ওরও পিটপিট করে আর চোখে তাকিয়েছে কয়েকবার। গলায় কথা আটকে আসছে। লজ্জা এবং সংকোচ এড়িয়ে কথা বলতে মূলত দ্বিধাবোধ করছে সে। অরুর পাশের কাঁচ নামানো। ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে প্রবেশ করছে গাড়িতে। ঠান্ডা বাতাসে শরীরের পশমগুলো পরম আবেশে দাঁড়িয়ে গিয়েছে। শীতে চবথবু খেয়ে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করে শীতে কেঁপে উঠল। একটা শাল বা কার্টিগ্যান কিছুই আনেনি সঙ্গে। আসলে তার মনে ছিল না। তাড়াহুড়ো এবং আবুল তাবুল চিন্তা মস্তিষ্কে নিয়ে সব কিছু ভুলে বসেছিল। রেস্টুরেন্টের ভেতরে উষ্ণতা ছিল বিধায় শীত তেমন গায়ে লাগেনি। তবে এখন শীতল অনুভব করে জড়সড় হয়ে আসছে শরীর। একসময় মনোযোগ বাইরে দেওয়ার চেষ্টা করল। গাছের পর গাছ পেছনে চলে গিয়েছে নিমেষেই। গাড়ির পর গাড়ি ফেলে এগিয়ে চলেছে তাদের গাড়ি। নিস্তব্ধতা ভেঙে তন্ময়ের কণ্ঠের স্বর শোনা গেল, গাছ লাগিয়ে দে। থাক না। অরুর কথার অগ্রাহ্য করে তন্ময় গাড়ি চালানোর ফাঁকে কাঁচ উঠিয়ে দিল। অরুর সঙ্গে সঙ্গে মুখের খারাপ অবস্থা করে বসল। ঠোঁট গাল ফুলিয়ে রাখল। ভুরু দুয়ের পাশে সূক্ষ্ম ভাঁজ। তন্ময় দু একবার আর চোখে তাকিয়ে দেখল। এতটুকু বিষয় নিয়ে অরুর মুখ ফুলানোর কারণ খুঁজে পেল না। অবশেষে বিরক্ত সুরে বলল, এমন ঠান্ডা বাতাস আসছে তবুও তোর আক্কেল আসছে না কেন? অরু থমথমে গলায় বলল, আপনি চুপ থাকেন। আমার গাড়িতে আমি চুপ থাকবো? তো আমাকে বের করে দেবেন? হ্যাঁ, আপনার সাহস আছে ভীতু একটা। আপনি তাজা গোস্তের কুমির, জানেন সেটা? অরু এই লোকটার উপর চরম বিরক্ত। বিরক্ত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে আজ। চোখের সামনে সব কিছু পরিষ্কার তার, ঝকঝকে পকপকে পরিষ্কার। তার বুঝতে আর বাকি নেই কিছু। এতক্ষণ যাবৎ সব কথা মিলিয়েছে। তন্ময় তাকে খুব আগে থেকে পছন্দ করে। তাই তো ক্লাসমেট তন্নিকে রিজেক্ট করেছিল। একটাও প্রেমের রেললাইনে চড়েনি অরুর জন্য। ফিরবার সময় তাকে মাহিন খুব সাবলীল গলায় বলেছিল, আমার বিশ্বস্ত বন্ধু তন্ময়, দেখে রেখে কিন্তু তাকে। ওপরে একটু গম্ভীর, তবে মনের দিকে তুলো একদম। অবশ্য তুমি এগুলো জানো, তাও বলছি আর কি। জানো তো তোমাকে কতটা ভালো। কথাগুলো শেষ করতে পারেনি মাহিন। পূর্বেই রুবেল ডেকে উঠেছিল। কিন্তু অরু স্পষ্ট বুঝেছে সে তো বাচ্চা নয়। মাহিন নিশ্চয়ই বলতে নিয়েছিল তন্ময় তাকে ভালোবাসে। অরু পেছনে মাথাটা দুলিয়ে চোখজোড়া বন্ধ করে ফেলল। সেই রাত্রের দৃশ্যটি চোখের পাতায় ভেসে উঠল পুনরায়। মাতাল দিশেহারা তন্ময় নিজের গাম্ভীর চোখে দূরে সরিয়ে স্বেচ্ছায় নিজেকে আত্মসমর্পণ করেছিল অরুর সামনে। জ্ঞান হারাবার পূর্বের কথাগুলো অরুর কানে এখনও স্পষ্ট। কম বেশি প্রতিদিন ভাবতে বসে আদেও কি তন্ময়ের কথাগুলো সত্য ছিল? আধার রাতে নিস্তব্ধ রুমে অরুর কানের কাছে অস্পষ্ট গম্ভীর স্বরে বলা ভালোবাসি এখনও সর্বাঙ্গ শরীর জুড়ে শিহরণ বইয়ে দিয়ে যায়। সেই অনুভূতি কাঁপিয়ে তোলে অরুকে। কতটা সাবলীলভাবে বলেছিল। অরুর বিশ্বাস করতে কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে বলে ভুল হবে। এক প্রকার সে ভেবে নিয়েছে মাতাল হয়ে আবোল তাবোল বকেছিল লোকটা। কিন্তু আজ মাহিনের কথাগুলো অরুর চোখের সামনের পর্দা উঠিয়ে দিয়েছে। স্পষ্ট দেখতে এবং বুঝতে পারছে সব কিছু। তন্ময় কেন এত লুকোচুরি খেলছে তার সাথে। কি হয়েছে? ব্রিজের ওপর একটু থামাবেন গাড়ি? তন্ময় গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নাকচ করলেও শেষ পর্যন্ত গাড়ি থামিয়েছে। কয়েক ছোড়া কপত কপতির দেখা মিলছে। ছড়িয়ে ছিটিয়ে তারা স্নিগ্ধ শীতল বাতাসে ভিজতে ব্যস্ত। অরু একটি ফাঁকা জায়গায় দাঁড়ালো। রেলিং ঘেঁষে নিচে তাকালো। জলের স্রোত বয়ে চলেছে। সঙ্গে বইছে তুমুল বাতাস। চুল উড়ে মুখের সামনে চলে আসছে বারংবার। বিরক্তভাবে চুলগুলো কানের পিছনে ঠেলে দিল। আনমনে বলল, এখান থেকে পড়লে কি আমাকে বাঁচানো যাবে? তন্ময় বিরক্ত ভঙ্গিতে অরুর হাত ধরতেই থমকে গেল। ঠান্ডায় শরীর বরফের ন্যায় হয়ে গিয়েছে। ছোঁয়া দুষ্কর, তবুও মেয়েটার দুরন্তপানা ছোটে না।
মহা বিরক্ত হলো সে। টেনে নিতে চাইল, তবে অরু নড়ল না। সে ঘুরে দাঁড়ালো তন্ময়ের দিকে। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চারিপাশে নজর বোলালো। কেউই আশেপাশে নেই। নির্জন এবং ফাঁকা রাস্তা। হুট করে দ্রুত পায়ে গিয়ে তন্ময়ের কোমর দুহাতে পেঁচিয়ে ধরল। তার মাথা ঠেকেছে তন্ময়ের বুকে। ঠিক এভাবেই সে তন্ময়কে জড়িয়ে ধরতে চেয়েছে। ভালো লাগায় আবেশে চোখ ভিজে এলো। তন্ময়ের বুকে মাথা রাখতেই পৃথিবীর শূন্য মনে হতে লাগলো। জীবনে আর কিছুই লাগবে না তন্ময় ছাড়া, এমন অনুভূতি হচ্ছে। শান্তিতে তার মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে। পরপর অনুভব করলো তন্ময়ের হাত তার পিঠে। অগোছালো চুলগুলো ঠিক করে দিচ্ছে যেন। অরু স্মিত হাসল। লজ্জার মাথা খেয়ে কি তন্ময়ের বুকে একটা চুমু খাবে? অয়ন একটা সিগারেট ধরে রেখেছে দু আঙ্গুলের ফাঁকে। কয়েকবার সিগারেট জ্বালাতে গিয়েও জ্বালায়নি। আগ্রহী চোখে তাকিয়ে আছে পাশের ছাদে। সাবিহা কল ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। ঘুমিয়ে পড়েছে নাকি? এত দ্রুত তো ঘুমায় না। ব্যস্ত ভঙ্গিতে চারপাশে নজর বুলিয়ে আবারও কল করেছে। এইবার সাবিহা কল রিসিভ করলো। অয়ন অশান্ত সুরে জিজ্ঞেস করলো, কল ধরছিলে না যে? সাবিহা নিজেকে সামলে নিয়েছে, তবে কিছুক্ষণ কান্না করেছে বিধায় মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। গলার স্বর ভেজা এবং গম্ভীর। ওয়াশরুম ছিলাম। কি হয়েছে? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? দেখি সাদা আসো তো। না, এখন ঘুমাবো, আসতে পারবো না। কি হয়েছে সাবিহা? আমাকে কি বলা যায় না? কিছু হলে না বলবো। আচ্ছা, একটুখানির জন্য ছাদে আসো, আমি অপেক্ষা করছি। সাবিহাকে তার কথা বাড়ানোর সুযোগ দিল না। মুহূর্তেই কল কেটে দিল। ব্যস্ত পায়ে পায়চারি করে চলেছে। সাবিহার কণ্ঠের স্বর বড়ই চিন্তায় ফেলেছে অয়নকে। কান্না করেছিল কি? না হলে অমন শোনাবে কেন? সাবিহাকে একবার সামনাসামনি দেখে না নিলে অয়ন অন্তরের শান্তি পাবে না। সাবিহা বেশ সময় নিয়ে এসেছে। একটা চাদর শরীরে পেঁচিয়ে রেখেছে। ছাদের লাইটস অফ। আকাশের চাঁদে তার লাল মুখশ্রী দৃশ্যমান। অয়ন বাউন্ডারি পেরিয়ে চলে এলো সাবিহার কাছে। বিচলিত ভঙ্গিতে সাবিহার মুখমণ্ডল দুহাতে তুলে ধরল চোখের সামনে। গালে আঙ্গুল ঘষে বলে উঠল। কান্না করছিলে কেন? সাবিহা থমথমে গলায় বলল, এভাবেই। এভাবেই? এভাবেই কাঁদা যায় বুঝি? তাহলে আমি একটু চেষ্টা করব এভাবে কাঁদার। কি বলো? তুমি কি বলবে বলো, না হলে আমি যাচ্ছি। বলতে বলতে সাবিহা ঘুরে পা বাড়ালো চলে যাবার উদ্দেশ্যে। অয়ন পেছন থেকে সাবিহাকে জড়িয়ে ধরল। একটি সুন্দর সুবাস নাকে লাগছে। সাবিহার চুলের ঘ্রাণ অয়নের ভীষণ পছন্দের। শুকলেই মাতাল মাতাল লাগে নিজেকে। ডান হাতে চুলের ক্লিপ খুলে দিল সাবিহার অমতে। লম্বা ঘন রেশমি চুলে মুখ ডুবিয়ে দিল। লম্বা বড় বড় কয়েকটি শ্বাস নিল। সেভাবেই অস্পষ্ট স্বরে বলল, কি সমস্যা? আমাকে না বলে আমি কিভাবে জানবো? ওরও ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তন্ময় যখন গান গেয়েছিল সেটার ভিডিও করতে দেখেছে ইব্রাহিমকে। তাই দ্রুত মেসেঞ্জারে ঢুকে ইব্রাহিমকে মেসেজ করলো। বলল তখনকার করা ভিডিওটি সেন্ড করতে। ইব্রাহিম সময় নিয়ে পাঠিয়েছে। ভিডিও সেভ করে ফেললো। কানে ইয়ারফোন লাগিয়ে প্লে করলো। লজ্জায় তখন ভালো মতো দেখতেই পারেনি, শুধু শুনেছে। এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। তন্ময়ের এই গম্ভীর স্বরে গাওয়া গান অরুর মস্তিষ্ক থেকে যাচ্ছেই না। এভাবে আর কখনো কি শুনতে পারবে? বাংলা গান শুনতে কেমন লাগবে এই স্বরে? ভাবতেই অরুর ভেতরে কম্পন শুরু হয়ে গেল। ডিসেম্বর গড়িয়ে জানুয়ারিতে পড়েছে মাস। আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে কনকনে ঠান্ডা এখনও উপভোগ করার মতো। আজ জানুয়ারির 6 তারিখ, মাসের প্রথম সপ্তাহ। অরুর ইন্টার ফাইনালের রেজাল্ট বেরোবে। ঠিক দুপুর 12টায় অনলাইনে চলে আসার কথা। এর আগে জানতে হলে কলেজ যেতে হবে। আনোয়ার সাহেব মেয়ের রেজাল্ট বেরোবে শুনে আর অফিস গেলেন না, বরং বাক্স ভর্তি মিষ্টান্ন নিয়ে এসেছেন 20 কেজি। প্রতিবেশী আত্মীয় স্বজনদের দিবেন বলে। দিব্যি ব্যস্ত পায়ে ড্রয়িং রুমে বিচরণ করছেন। সিঙ্গেল মিষ্টান্ন বাক্সগুলোতে পর্যাপ্ত মিষ্টি গুছিয়ে নিচ্ছেন। কয়েকজন প্রতিবেশীদের বাড়ি এভাবেই যাবে, তবে আত্মীয় স্বজনদের ব্যাপারটা ভিন্ন। তাদের বাড়ি কেজি হিসেবে যাবে। তিনি এখনই 10 কেজি আলাদা করেছেন।
অরুর খুব বাজেভাবে ঠান্ডা লেগে বসেছে। সকাল থেকে টিস্যু ব্যবহার করে ঘরবাড়ি ভরিয়ে ফেলেছে। এতক্ষণ সোফায় বসে টেলিভিশন দেখছিল। হুট করে জবেদা বেগম তাকে ডেকে বসে, তাই রাতারাতি আর টিস্যুগুলো সরাতে পারেনি। হুড়মুড় করে চলে গেল। কিছুক্ষণ পর মোস্তফা সাহেব ড্রয়িং রুমে এলেন। নিউজ পেপারে চোখ রেখে সোফায় বসতে নিচ্ছিলেন, ঠিক অরুর ব্যবহৃত টিস্যুর উপর প্রায়। দীপ্ত ডাইনিং থেকে চেঁচিয়ে উঠল, চাচ্চু বসো না ওখানে। সর্দি টিস্যু দিয়ে অরু আপু ঘরবাড়ি সোফা সব কিছু নষ্ট করে। দীপ্তর মাথায় একটা ছোট থাপ্পড় বসিয়েছে আকাশ। পরপর দীপ্তর কানে টান মেরেছে। বিদায় বেচারা চুপ করে গেল। অসম্পূর্ণ রয়ে গেল কথাগুলো। চমকিত মোস্তফা সাহেব আর বসলেন না। কিঞ্চিত ভ্রু কুঁচকে সোফায় তাকালেন। সুমিতা বেগম মিষ্টি নিতে এসে এমতা অবস্থা দেখে মেয়েকে বকতে শুরু করেছেন। দ্রুত এগিয়ে বাম হাতে টিস্যুগুলো ডাস্টবিনে ফেলে দিলেন। মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর জন্য ওষুধ আনা হয়েছে? আনোয়ার সাহেব মিষ্টির বাক্স গুনছিলেন। গোনা রেখে ভাইয়ের প্রশ্নের জবাব দিলেন, এনেছি, ঠান্ডা কমছেই না। আজ যাক, রাতের মধ্যে না কমলে আমাকে জানাবে। জি আচ্ছা ভাইয়া। বাপ চাচাদের কীর্তিকলাপে অরু বেশ বিরক্ত এবং লজ্জিত। রেজাল্ট কি এখনো আউট হয়েছে নাকি? আঁক বাড়িয়ে কী সব করে বেড়াচ্ছে। এখন যদি সে খারাপ করে, তারপরে এই মুখ আর কীভাবে দেখাবে? আনোয়ার সাহেবের অত্যন্ত বিশ্বাস অরুর প্রাণে ডর ভয় ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকবার রেজাল্ট আউটের দিন অরুর মনে শুধু বাপ চাচাদের প্রত্যাশা ধরে না রাখার ভয় কাজ করে। না হলে রেজাল্ট নিয়ে অতটা মাথা ব্যথা হয় না। আপাতত জবেদা বেগম অরুর হাতে কফি ধরিয়ে দিয়েছেন। তন্ময়ের জন্য? তন্ময় এখন বাড়িতেই আছে, অফিস যায়নি, কারণ বিকালে সোজা বিজনেস ট্যুরে বেরোবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2-4টি মিটিং শেষ করে পরদিন রাতে ব্যাক করবে ঢাকা। অরু বিষয়টি শুনে বিচলিত হয়ে পড়েছে। তন্ময় 2 দিনের জন্য চলে যাবে, এটা সে মানতে পারছে না। অদ্ভুত শূন্যতা বুকের ভেতর এখনই অনুভব করছে। অদ্ভুত খারাপ লাগা চারপাশে ভিড় জমিয়েছে। অরুর রেজাল্ট বেরোবে শুনে সাবিহাও বাড়িতে। তার অফিসে না যাবার আরেকটি কারণ রয়েছে অবশ্য। মোস্তফা সাহেব সাফ সাফ জানিয়ে দিয়েছেন এখন থেকে আর জব করার প্রয়োজন নেই সাবিহার। তখন জোরপূর্বক কাজে গিয়েছে নিজের ভাইয়ের কষ্ট দেখে। রেগে সেও তখন বাবার টাকায় চলবে না, সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন তো সব কিছু ঠিক হয়েছে। মোস্তফা সাহেব তাই আর মেয়েকে কাজে যেতে দিবেন না। বাবার সিদ্ধান্তে সাবিহা নারাজ। সে কাজ করতে চায়, মূলত এর জন্য আজ সে বাড়িতেই। বাবার মুখোমুখি হয়ে কথা বলবে, অথচ মোস্তফা সাহেব সুযোগ দিচ্ছেন না কিছু বলবার। বিরক্ত হয়ে তন্ময়ের রুমে এসেছে সে। কথা বলবে তার ভাইয়ের সাথে। তন্ময় তখন মনোযোগ সহকারে কিছু ফাইলস চেক আউট করছিল। সাবিহাকে দেখতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কি হয়েছে? বলে সামনে অগ্রসর হতে লাগলো। বসতে ইশারা করলো। সাবিহা বসল না, দাঁড়িয়ে রইল মাথা নত করে। আঁখি দুটি নিচে কালো হয়ে আছে, ক্লান্ত দেখাচ্ছে মুখশ্রী। তাকে দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। সাবিহা বলল, তুমি কি ব্যস্ত? না। আমি কাজ করতে চাই। তাহলে করবি? বাবা যেতে না করে দিল। আমি কথা বলে নেব। ভাইয়া, আমি সাবিহার গলা আটকে আসছে। এই প্রসঙ্গে কথা বলতে বেশ দ্বিধাবোধ করছে সে। 2 ভাই বোনের আলাপ আলোচনার মধ্যে হুট করে অরু চলে গেল, তবে ভেতরে ঢুকলো না। দরজার সামনে দাঁড়িয়ে পড়ল, লুকিয়ে গেল দরজার আড়ালে। শুনতে পেল তন্ময়ের গম্ভীর স্বরে বলা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন, অয়নকে পছন্দ করিস? অরু নড়ে চড়ে দাঁড়ালো, ভূত দেখার মতো চমকে গেল। প্রশ্নটির পর পরিস্থিতি থমথমে নিস্তব্ধতায় ঘেরা। সাবিহার জবাব এলো না। সে ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের পানে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে অরু চোখজোড়া বড় বড় করে রেখেছে। তার মানে কি তন্ময়ের কথা সত্য? সাবিহা আর অয়ন? অরুর মস্তিষ্কের সবকিছু গুলিয়ে আসছে। তন্ময়ের গলা পুনরায় শোনা গেল, কিছু ভেবেছিস? সিচুয়েশন বেশ খারাপ, কিন্তু বাবা এই বিষয়ে সহজে রাজি হবে বলে মনে হয় না। ইট উইল বি টাফ। আমি কি কথা বলবো নাকি আরো সময় লাগবে? অয়ন,
তন্ময় কিঞ্চিত ভ্রু কুঁচকে বলল, অনকে বলেছিস? না। জানিয়ে দেখ, তুই তো একা সবকিছু হ্যান্ডেল করতে পারবি না। তোদের দুজনকে একসাথে এই সিচুয়েশন ওভারকাম করতে হবে। আজ বাদ কাল তোকে দেখতে আসবে। বাবার কথাবার্তায় বোঝা যাচ্ছে দেখতে এসে আংটি বদল করে নিবেন। ভাইয়া, আমি জানি অয়ন ভালো ছেলে, খুব মেধাবী এবং হার্ড ওয়ার্কিং গাই। 2-3 বছর পর স্টাডি শেষ করে একজন ভালো বিজনেসম্যান হয়ে উঠবে, অবস্থা আরো উন্নত হবে। কিন্তু এখনকার সিচুয়েশন তো আর 3-4 বছরের জন্য ওয়েট করবে না, বুঝতে পারছিস? সাবিহা, তুই কি শিওর? আর ইউ? অয়ন এখনো ইম্যাচিওর, আনঅ্যাডাল্ট। ভালোভাবে ভেবে নিয়েছিস? সাবিহা নিশ্চুপ হয়ে রইল। খুব সময় নিয়ে বলল, আমি ওকে ভালোবাসি। কিছুক্ষণ তন্ময় নিশ্চুপ থাকলো। সাবিহাকে ভালোভাবে দেখে তারপর বলল, ফিরে এসে কথা বলে নেবো বাবার সাথে। তুই অয়নকে জানিয়ে রাখ, সিচুয়েশন ওকেও হ্যান্ডেল করতে হবে। সাবিহা মাথা দোলালো, আলগোছে বেরিয়ে পড়ল। অরু নিচের রুমে ঢুকে গিয়েছে দৌড়। সাবিহাকে যেতে দেখে বুকে হাত চেপে নিঃশ্বাস ছাড়ল। সে কি খুশি হবে নাকি অবাক? অয়নকে তার খুব পছন্দ। ছেলেটা যেমন দেখতে সুন্দর তেমন তার চলাফেরা এবং ব্যবহার, সব কিছুই দুর্দান্ত সুন্দর। সাবিহার সাথে নিশ্চয়ই খুব মানাবে। অরুর ঠোঁট জুড়ে অমায়িক হাসি। সে এখন থেকেই ওদের দুজনের ভক্ত হয়ে গেল। ভালোভাবে দুজনকে নিয়ে ভাবতেই অদ্ভুত কিছু দৃশ্য চোখের সামনে ভেসে এলো। যেমন 2-1 বছর আগে বৃষ্টির মধ্যে অয়নের সাথে যখন সাবিহার অফিসের সামনে গিয়েছিল কলেজ বাঙ্ক দিয়ে, তখন খুব করে খেয়াল করেছিল অয়নের নজর বারবার সাবিহাকে দেখছে। তারপর সিলেট গিয়েছিল, যে তখনও প্রায়শই লক্ষ্য করেছিল সাবিহা সর্বদাই অয়নের পাশাপাশি আছে। অবশ্য তখন এভাবে ভেবে দেখেনি, তাই বুঝতে পারেনি। তবে এখন যখন কাহিনী খোলসা হয়েছে, সব কিছু তার চোখে রোম্যান্টিক এবং প্রেমময়। অরু কফির মগ হাতে উকি ঝুঁকি মারছে। কেউ নেই। যেমন মাত্রই এসেছে তেমন ভান করে বেরিয়ে পড়ল। এসে দাঁড়ালো তন্ময়ের রুমের সামনে। দাঁড়াতেই পরপর ঘাবড়ে গেল। একটা ফাইল হাতে তন্ময় দাঁড়িয়ে দরজার সামনেই, যেন অরুর জন্য অপেক্ষা করছে। ফাইলের একটা পৃষ্ঠা পাল্টে প্রশ্ন করল, মাত্র এলি? হুম। আমি তো দেখলাম তুই কান পেতে দাঁড়িয়েছিলি। অরু নাক কুঁচকে বসল। দেখে ফেলেছে, এর জন্যই এমন হাবভাব নিয়ে রেখেছে। অরু বিরক্ত সুরে বলল, আমি তো শুনতে চাইনি। ও, ওরও কফির মগ এগিয়ে দিতে নিয়ে খেয়াল করলো কফি ঠান্ডা হয়ে গিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কফির দিকে তাকিয়ে রইল। এখন কি এই কফিটা ফেরত নিয়ে যাবে? আর চোখে তন্ময়ের দিকে তাকালো। কিছু প্রশ্ন আছে তার মনে। প্রশ্নগুলো কি করবে? তন্ময় ঘুরে ভেতরে চলে গিয়েছে। ওরও পেছন পেছন গেল, কফি টেবিলের উপর রেখে দিল। ইনিয়ে বিনিয়ে ধীর স্বরে প্রশ্ন করল, সাবিহা আপু আর অয়ন ভাইয়া কি সত্যিই প্রেম করছে? তন্ময়ের জবাব এলো না। সে ফাইল টেবিলে রেখে ঠান্ডা কফি হাতে নিল। কয়েক চুমুক বসিয়ে অরুর দিকে তাকিয়ে রইল। জবাব না পেয়ে অরু বলল, আমি কাউকে বলবো না, সত্যি বলেন না তারা প্রেম করছে কি। আমার না তাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। আর অয়ন ভাইয়াকে তো আমার হ্যাব্বির পছন্দ। তন্ময়ের অসাধারণ মুখশ্রীর সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেল। ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। মগে পুনরায় চুমুক দিতে নিয়েও দিল না। গম্ভীর স্বরে শুধালো, তাই বুঝি? হুম। আপনার ভালো লাগে না? লাগে না। ওরও পিটপিট চোখে তাকালো। ভালো না লাগার কি আছে? আশ্চর্য! কক্ষ জুড়ে পায়চারি করে আবারও তন্ময়ের সামনে এলো। তন্ময় কনসেন্ট্রেশন নিয়ে ফাইল পড়ছে। সাবলীল ভঙ্গিতে ওরও জিজ্ঞেস করলো, আজ চট্টগ্রাম যাবেন? হুম। চট্টগ্রাম অনেক সুন্দর, তাই না? হুম। আমি কখনো যাইনি। হুম। ভাবছিলাম এবার গিয়ে ঘুরে আসব। হুম। আপনার সাথে আমাকে নেবেন? হুম। কি? ওরও খুশিতে গদগদ হয়ে উঠল। শেষের কি শব্দটি যেন শোনেনি। সত্যি নেবেন? না, সারাদিন মাথায় কি চলে তোর, হ্যাঁ? শুধু আজ কপি। ধর, কফিটা গরম করে নিয়ে আয়।
অরুর হাতে কফির মগ ধরিয়ে তন্ময় বারান্দায় চলে গেল। অরুর মুখমণ্ডল অন্ধকার তখন। সে কিছুক্ষণ চোখ রাঙিয়ে তাকিয়ে থাকলো বারান্দার দিকে, তারপর হনহনিয়ে বেরিয়ে পড়ল। আজ সে তন্ময়ের সঙ্গে এই বিজনেস ট্যুরে যাবেই যাবে, লাগলে পুরো বাড়ি মাথায় তুলবে, কিন্তু সে যাবেই যাবে। অয়ন বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। একসময় বন্ধুগণ সব চলে গেল, পাশে রয়ে গেল সৌভিক। একটা সিগারেট ধরাতে গিয়েও ধরালো না অয়ন। সৌভিক তখন দিব্যি সিগারেটে টান মেরে চলেছে। হুট করে বলল, অয়ন থমকে গেল, ভুরু কুঁচকে তাকিয়ে বলল। কি? সৌভিক অয়নের কাঁধ থাপড়ে পড়ল। অয়ন এবার পুরোপুরি সৌভিকের দিকে ঘুরল। তার কপাল এখনো মারাত্মক কুঁচকে। সৌভিকও নড়েচড়ে দাঁড়ালো, দাঁত কেলানো বন্ধ করে ঠোঁট ভিজিয়ে মাথা চুলকে নিল। অয়নের হাবভাবে বুঝে গেল এই বোকার বাচ্চাই কিছুই জানে না এখন। জানানো কি ঠিক হবে? অয়ন জিজ্ঞেস করল। কি হয়েছে খুলে বলো। সৌভিক সতর্কতার সহিত বলল, অয়নকে স্তব্ধ দেখালো, তার চাহনি চলন্ত অগ্নির ন্যায়। সৌভিক ছোট ঢোক গিলে বলল, অরুর রেজাল্ট এসেছে কিছুক্ষণ আগে। সে জিপিএ 5 পেয়েছে। অরু সব সময় দুর্দান্ত রেজাল্ট করে এসেছে, এবারও ভিন্ন নয়। সবগুলো সাবজেক্টেই ভালো রেজাল্ট। মিষ্টি বিতরণ করছেন, হাসি মুখে মেয়ের প্রশংসায় মগ্ন তিনি। প্রত্যেকবারই অরুর রেজাল্ট বেরোলে বাবা এবং চাচারা তার একটি ইচ্ছে পূরণ করে, যা চাই তাই দেওয়া হয়। এবারও মোস্তফা সাহেব হেসে শুধালেন। কি চাই? অরু সঙ্গে সঙ্গে বলল, যাচাই দেবে? হুম। আমি চট্টগ্রাম যেতে চাই চাচ্ছু। আচ্ছা, যেও। সবাই মিলে। আমি আজই যেতে চাই। মোস্তফা সাহেব হঠাৎ আতঙ্ক চোখে তাকালেন অরুর পানে। আজ মানে? আজ তো তন্ময় চট্টগ্রাম যাবে। তার মানে? হুট করে তার চোখ চলে গেল কিছুটা দূরে। তন্ময় সিঁড়ির সামনে দাঁড়িয়ে। পিতা পুত্রের চোখাচোখি হলো মুহূর্তেই। মোস্তফা সাহেবকে আরেকটু স্তব্ধ করতে হঠাৎ তন্ময় নিঃশব্দে বাঁকা হাসল। তন্ময় গার্ডেনের মধ্যস্থানে দাঁড়িয়ে, হাতে কফির মগ, একটু পরপর তাতে চুমুক দিচ্ছে। দুপুরের সময় এখন, নির্জন চারিপাশ, কোলাহল নেই, প্রকৃতি শান্ত এবং প্রাণবন্ত। দক্ষিণা বাতাস বইছে, হুড়মুড়িয়ে বাতাস ছুটে এসে শরীর ছুঁয়ে দিয়ে শান্ত হয়ে পড়ছে, আবার হুট করে অশান্ত হয়ে পুনরায় ছুঁয়ে দিয়ে যাচ্ছে। বাগানের ফুলগুলোও এই শান্ত এবং অশান্ত দক্ষিণা বাতাসে দুলছে। হরেক রকম ফুলের সমাহার, একত্রে তাদের দোলানো আকৃতি দেখতে অসম্ভব আকর্ষণীয়। মোস্তফা সাহেব তন্ময়ের পাশেই গম্ভীর মুখে দাঁড়িয়ে। ইতিমধ্যেই গলা খাকারি দিয়েছেন কয়েকবার, পিঠের দুহাত পেঁচিয়ে ছোট করে কেশে উঠল, যেন কিছু বলতে চলেছেন, এবং বললেনও গম্ভীর স্বরে। ওরুকে বলবে তুমি নিজের সাথে নিতে পারবে না। তুমি একটা ধমক দিলে এই মেয়ে এখনো কিভাবে যাওয়ার জন্য জেদ ধরে থাকতে পারে? হ্যাঁ। তন্ময়ের গলার স্বর স্বাভাবিক শান্ত। দিয়েছিলাম তো। অপরদিকে মোস্তফা সাহেব ছেলের শান্ত স্বরে অশান্ত হয়ে উঠেছেন। তুমি ধমক দিয়েছো আর ও এখনো যেতে যাচ্ছে? অসম্ভব। তুমি নিতে নারাজ থাকলে ও এত দূর আসার সাহসই পেত না। তুমি এক্ষুনি যাবে আর বড় ধমক দিয়ে বলবে নিবে না সঙ্গে, ব্যাস। তন্ময়ের চেহারার কোনো পরিবর্তন দেখা গেল না। বাবার মতো সেও মুখশ্রী গম্ভীর করে রেখেছে, চোখের চাহনি দূরে সীমাবদ্ধ। মগে চুমুক বসালো, খুব সাবলীল ভঙ্গিতে বলল। আজকাল ওকে ধমক দিতে ইচ্ছা হয় না, বুকে লাগে। মোস্তফা সাহেব তাজ্জব বনে গেলেন, দু একবার মুখ লুকাচ্ছেন, কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। অবশেষে সময় নিয়ে আঙ্গুল তুলে চমকে উঠলেন। তো তুমি এমন শান্ত চেহারা নিয়ে এভাবে অসভ্য কথাবার্তা কিভাবে বলতে পারো? অসভ্য ছেলে। যেতে যাচ্ছ নিজে, তাহলে অসভ্য আমি কি করে হলাম? ওরু ছোট, তুমি একজন সাবালক ছেলে হয়ে
এভাবে বিহেভিয়ার কিভাবে করছো? ভবিষ্যতে তুমি ওর থেকে 100 হাত দূরে থাকবে। তোমার ভাতিজি নেচে কুদে চলে আসে, ওকে গিয়ে থামাও। নিজের কথাগুলো শেষ করে খুব উস্কো খুস্কো ভঙ্গিতে চলে যাবার জন্য পা বাড়ালো। মোস্তফা সাহেব উচ্চস্বরে ডেকে গেলেন, তন্ময়, আমার কথা এখনো শেষ হয়নি। কে শোনে কার কথা? তন্ময় সুরসুর করে চলে গেল। মোস্তফা সাহেব চেয়ারে শব্দ করে বসলেন। উচ্চস্বরে স্ত্রীকে ডেকে চলেছেন। জবেদা বেগম তাড়াহুড়ো পায়ে আসতেই বললেন, 1 কাপ চা দাও তো। মাথা ঠান্ডা করার জন্য জবেদা বেগমের হাতের গরম গরম 1 কাপ চা খেতে হবে এক্ষুনি, না হলে তিনি রাতারাতি রাগে স্ট্রোক করে বসবেন নিশ্চিত। অরুর জেদের কাছে অসহায় আনোয়ার সাহেব বিচলিত চেহারা নিয়ে কয়েকবার বড় ভাইয়ের কাছে গিয়েছেন, কিন্তু মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসে আছেন, কোনো প্রকার কথা বলতে চাচ্ছেন না। আনোয়ার সাহেব আবারও এলেন, পাশের চেয়ারে বসে নরম সুরে বললেন, ভাইয়া, ওর খুব করে যেতে চাচ্ছে। আমাদের তন্ময় আছে যেহেতু, যাক সাথে। এখানে কোনো সমস্যার থাকার তো কথা নয়। মোস্তফা সাহেব বিড়বিড় করে নিজ মনে আওড়ালেন। ওই বড় সমস্যা। আনোয়ার সাহেব শুনতে না পেয়ে শুধালেন, জি ভাইয়া। কিছু না। যাই হোক, আমার কিছু বলার নেই। যা ইচ্ছে করো গিয়ে। আনোয়ার সাহেব অসহায় মুখে বসে রইলেন। ভাইয়ের নারাজি সে বুঝতে পারছেন, তবে নারাজি ঠিক কেন বা কী নিয়ে তা বুঝতে পারছেন না। আগে প্রায় সময় তন্ময়ের বিজনেস ট্যুরে সাবিহা বা দীপ্ত বা রুবি গিয়েছে সঙ্গে, তাহলে ওরও গেলে সমস্যা কি? তাদের সাথে তন্ময়ের ম্যানেজার তো থাকছেই, দেখে রাখবে সেখানে। আনোয়ার সাহেবের মনে কিছু প্রশ্ন রয়েছে, তবে বলার সাহস পাচ্ছেন না। আর যাই হোক, তিনি রাগী মোস্তফা সাহেবের সামনে আপাতত কিছুই বলতে পারবেন না। অরুর একটি ছোট লাগেজ আছে, পুতুলের লাগেজ, ছোটোখাটো। এটাতে দুদিনের একটি ট্যুরের জন্য সরঞ্জাম নেওয়া যাবে। লাগেজটি দিয়েছিল মোস্তফা সাহেব যখন ওরও ক্লাস 7-এ, পরীক্ষায় খুব ভালো করেছিল, বিদায় উপহার স্বরূপ দেওয়া। সাধারণত এই লাগেজ সে বের করে না, নষ্ট করে ফেলার ভয়ে, তবে আজ এটাই নিতে ইচ্ছে করছে। লাগেজে 2 স্যুট, কামিজ এবং আরও প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিয়েছে। সব কিছু তৈরি করে লাগেজ আটকে দিল। ধীরে সুস্থে নিচে নেমে এলো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসে আছেন সোফায়। আনোয়ার সাহেব পাশেই বসেছেন। তিনি চিরিয়ে চিরিয়ে গরম চা খাচ্ছেন। জবেদা বেগম রান্নাঘরে। ওরও ছোট ছোট পায়ে এগিয়ে গেল, বাপ চাচার সামনে মাথা নত করে দাঁড়িয়ে রইল। মোস্তফা সাহেব গম্ভীর সুরে বললেন, যেতে যাচ্ছ যাও, কথা তো শুনবে না আর। অরুর মুখশ্রী পূর্ণিমার চাঁদের ন্যায় জলজল করে উঠল। 32 দাঁত দেখিয়ে চেঁচানো গলায় বলল, থ্যাংক ইউ চাচু। যতই নারাজ হোক না কেন মোস্তফা সাহেব, আদুরে মেয়ের খুশিতে তিনিও খুশি হতে বাধ্য। মেয়ের হাস্য উজ্জ্বল চেহারা দেখে আনোয়ার সাহেবও হাসলেন, হেসে বললেন, তৈরি হয়ে নাও, বিকেলের আগেই বেরোবে তন্ময়। খুশিতে ওরু সোফার চারপাশে ঘুরেছে কিছুক্ষণ, তারপর ছুটে চলল উপরে। সিঁড়ির সামনে মাত্রই তন্ময় এসে দাঁড়িয়েছে, সেদিকে ভালোভাবে খেয়াল করলো না ওরু। ছুটে নিচের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগালো। এখন সে তৈরি হবে, সুন্দরভাবে সাজগোজ করবে। আশেপাশে দেখার সময় কই, ওরু চুড়িদার পরেছে, চুল আঁচড়ে তৈরি হয়ে নিয়েছে। আয়নায় নিজেকে কয়েকবার দেখে নিয়েছে, কপালে টিপ দিতে গিয়ে দিল না। সুমিতা বেগমের ডাকে লাগেজ হাতে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় তন্ময়ের রুমে তাকালো, তন্ময় নেই, নিচে গিয়েছে হয়তো। ওরও দ্রুত পায়ে নিচে নামলো। জবেদা বেগম টিফিন বক্স ধরিয়ে দিলেন হাতে। আনোয়ার সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল সে। তন্ময় গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে বসে, লাগেজ পেছনে ঢুকিয়ে সামনে এসে উঠে বসল ওরু। সিট বেল্ট বেঁধে ছোট শ্বাস ফেলে হেসে উঠল। ঠোঁটের 2 প্রান্ত ছড়িয়ে গিয়েছে। একতরফা যুদ্ধের পর অবশেষে জয় তারই হয়েছে। এই দুর্দান্ত জয়ের দুর্দান্ত হাসি মুখশ্রীতে লেপ্টে। তন্ময়ের দিকে তাকিয়ে বলল, দেখলেন তো আমি চট্টগ্রাম যাচ্ছি। তন্ময় জবাব দিল না, তবে 2-1 বার চোরা চোখে তাকিয়েছে অরুর দিকে। ধীরে সুস্থে গাড়ি স্টার্ট করলো।
ছুটে চলল গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে। অরুর সামনে তাকিয়ে বিকেলের সোনালি আলোয় আলোকিত পৃথিবীর বুকে ভেসে বেড়াতে মনোযোগী হয়ে গেল। কাজ নামিয়ে বাহিরে দৃষ্টি দিয়ে রাখল। কিছুক্ষণ গুনগুন করে বলল, একটা গান ছাড়েন তো। সময় নিয়ে তন্ময় বাহাতে টিপে একটা গান ছাড়ল। গানখানা অরুর পছন্দ হলো না। কপাল কুঁচকে বলল, অন্য একটা। তন্ময় পুনরায় পরিবর্তন করল। এটাও অরুর পছন্দ হলো না। এবার পরিবর্তন করতে বলেছে আর সঙ্গে সঙ্গে ধমক খেল। ধমক শুনে অরু ক্ষীণ কষ্ট পেল যেমন, অভিমানী মন নিয়ে ঘুরে বসল। এক ধ্যানে বাহিরে তাকিয়ে রইল। তন্ময়ের কথায় আর গ্রাহ্য করল না। তার ডাকে সাড়া পর্যন্ত করছে না। তন্ময় নিজ পছন্দের একটি গান প্লে করেছে। অরুর গানটি পছন্দ হয়েছে, তবে মুখে প্রকাশ করল না। মুখমণ্ডল কালো করে শুনে গেল। চোরা চাহনিতে তাকিয়ে দেখল তন্ময়কে। তন্ময় যখন ড্রাইভ করে অরুর দেখতে ভালো লাগে, খুব আকর্ষণীয় লাগে বিষয়টা। এমন অনেক সাধারণ বিষয়ও তন্ময় করলে অরুর কাছে আকর্ষণীয় লাগে। যেমন এই যে ঘড়ি হাতে স্ট্রিং ঘোরাচ্ছে, যে এই বিষয়টিও মারাত্মক চোখে লাগে অরুর। মাগরিবের আজান শোনা যাচ্ছে। সাবিহার আড়ামোড়া ঘুম ভেঙে গেল। জোরপূর্বক চোখজোড়া মেলে তাকালো। মাথা ধরে বসে রইল ঝিম মেরে। বাবার সাথে রেগে নিজের রুমে বন্দি ছিল সারাদিন। বলা যায় সারা দিন ঘুমিয়েছে। জানালার দিকে তাকালো। অন্ধকার হয়ে এসেছে। বিছানা হাতড়ে ফোন হাতে নিল। স্ক্রিনে ভালোভাবে নজর দিতেই চোখ কপালে উঠে গেল। 40টা মিসড কল। সাবিহা হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। রুমের লাইট জ্বালালো। এতগুলো কল হঠাৎ করে অয়ন কেন দিয়েছে? চিন্তা ভাবনা পড়ে আপাতত তৎক্ষণাৎ কল ব্যাক করলো। অয়ন যেন ফোন হাতে নিয়ে রেখেছিল। সঙ্গে সঙ্গে ধরেছে। সাবিহা জিজ্ঞেস করবে তার পূর্বেই অয়ন দ্রুততম গলায় শুধালো, কই তুমি? কি হয়েছে? আমি তো বাসায়। ছাদে আসো। কল কেটে গেল। ফোনের দিকে তাকিয়ে আছে সাবিহা। কি হলো? সে সেলফোন বিছানায় ফেলে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ওড়না কাঁধে চড়িয়ে ছাদের উদ্দেশ্যে চলল। ছেলেটার হঠাৎ করে হলো কি? গলার স্বর এতটা বিচলিত শোনাচ্ছে কেন? সাবিহাদের ছাদে বাতি লাগানো আছে। সন্ধ্যার পরপর জ্বালিয়ে দেওয়া হয়। আজ এখনো জ্বালানো হয়নি। তবুও চাঁদের আলোয় আলোকিত। সবকিছু স্পষ্ট চোখের সামনে। অয়ন আজ তাদের ছাদেই দাঁড়িয়ে। ঠোঁটে সিগারেট, হাফ প্যান্ট আর টি শার্ট পরে। চুলগুলো উস্কো খুস্কো। সাবিহার হাসি পেল। এতটুকু ছেলে এমন গম্ভীর মুখ কেন করে রেখেছে? মনে হচ্ছে কাউকে অনায়াসে খেয়ে ফেলবে। সাবিহা হেসে এগোতে নিয়ে জিজ্ঞেস করল। কি এমন হয়েছে? অয়ন ঘুরে তাকালো। চোখের কোণ লালচে হয়ে আছে। সাবিহা কিছুটা ভড়কে গেল। অয়ন সিগারেট ফেলে এগিয়ে আসলো নিচে। প্রশ্ন করল, আমাকে কিছু বলবে? আমি বলবো? তোমার কিছু বলার নেই? সাবিহা অপ্রস্তুত স্বরে বলল। মানে? আমি না জানলে তুমি আদৌ বলতে। কথার মধ্যেই অয়ন তেড়ে মেরে এগোচ্ছে। দাঁতে দাঁত চেপে রেখেছে সে। কপালের মধ্যস্থান কুঁচকে গিয়েছে মারাত্মকভাবে। সাবিহা অন্যমনস্কভাবে কয়েক পা পিছিয়ে গেল। অয়নের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ মগজ ধোলাই হলো তার। মুহূর্তেই চোখ বড় বড় করে ফেলল। অয়ন কি জেনে গিয়েছে তাকে দেখতে আসার বিষয়টা? তাই হবে হয়তো। সে কিভাবে বুঝিয়ে বলবে ব্যাপারটা? দ্বিধাবোধে আক্রান্ত সাবিহা দোটানায় পড়ে গেল। অয়ন তখন রাগে থরথর করে কাঁপছে। সামনে কিছু একটা থাকলে ঘুষি মেরে রাগের নিয়ন্ত্রণ করত। দুঃখের বিষয় তেমন কিছুই নেই চারপাশে। সামনে শুধু তার আদুরের সাবিহা দাঁড়িয়ে। এখন অয়ন তো আর তার আদুরের সাবিহাকে ঘুষি মারতে পারবে না, বরঞ্চ পারবে একটা চুমু দিতে। কিন্তু সেটা দেওয়ার সময় তো এটা নয়। এখন সে রেগে আছে। চুমু দিলে রাগ কিভাবে দেখাবে? অয়ন ভীষণ বিরক্ত হচ্ছে নিজের প্রতি। সামান্য রাগ সে ঠিকঠাকভাবে করতে পারছে না সাবিহার সামনে। আসলে দোষটা তার নয়, দোষ সাবিহার। ঘুম থেকে উঠে এমন নিষ্পাপ সরল মুখশ্রী নিয়ে এসেছে যে অয়নের রাগ থাকতে চাচ্ছে না, বরং এই মুখখানা ধরে সহস্র চুমু খেতে ইচ্ছে করছে। নিজের চুলগুলো দুহাতে কপাল থেকে সরিয়ে বলল,
কথা বলছো না কেন? নাকি এঙ্গেজমেন্ট সেরে এসে বলতে? সাবিহা নিচের শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। উদ্বিগ্ন হয়ে বলল, আমি সেই সম্পর্কে আজ বললাম। তাই বুঝি? ভালো তাহলে। অয়নের সমানে এগোচ্ছে সামনে। পেছাতে পেছাতে সাবিহা রীতিমতো দেওয়ালে ঘেঁষে রয়েছে। ছেলেটার সমস্যা কি? এভাবে এগোচ্ছে কেন? সাবিহা ধমক দিতে গিয়েও দিল না। দোষ তো তার, তাই আজ সে অনেকে সয়ে যাচ্ছে। না হলে আকাশ ফাটিয়ে ধমকে উঠত অয়নের উপর। এমন উস্কো খুস্কো ব্যবহারের কোনো মানে হয়? সাবিহা নিজের গুছিয়ে রাখা কথাগুলো বলতে শুরু করলো। এসব বিষয় আজ নতুন নয়, প্রস্তাব আসতেই থাকে। মূলত ভাইয়া আটকে রেখেছিল এতদিন। এবার বাবা বেশি সিরিয়াস। সে চাচ্ছে আমি বিয়ে করে নিই। আমাকে কেন জানোনি? জেনে তুমি কি করতে? জানিয়ে দেখতে কি করতাম? সাবিহা নিঃশব্দে তাকিয়ে রইল। অয়ন আচমকা ঝুঁকে এলো তার মুখের সামনে। নিচু স্তরে গলায় বলল, সাবিহা, আমাকে ফাঁকে তো চিন্তা ভাবনা করছো না তো? আমি কিন্তু পাগল হয়ে যাব। সাবিহা বুক কেঁপে উঠল। দরু দরু কাঁপছে সর্বাঙ্গ। নজর ঘুরিয়ে ফিরিয়ে রাখল। কেউ চলে আসবে, সরো। অয়ন 1 ইঞ্চি নড়ল না। খুব কাছ থেকে সাবিহাকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। সাবিহাকে কতটা আবেদনময়ী লাগছে চাঁদের আলোতে তা শুধু অয়ন দেখতে পাচ্ছে, এবং শুধু সেই দেখবে সারা জীবন। হুট করে অপ্রস্তুত সাবিহার নাকের ডগায় চুমু খেয়ে বসল। পরপর 2 গাল। সাবিহা কেঁপে উঠে মুখ ঘুরিয়ে ফেলল। তুমি কি থামবে না মাইর খাবে? হুম? অয়ন গম্ভীর স্বরে হাসল। মারবে আমাকে? দেখি মারো তো। বাই দ্য ওয়ে, কোথায় মারবে? সাবিহা রেগে তাকালো। মাথাটা ঘুরতেই অয়ন শব্দ করে তার ঠোঁটে চুমু খেয়ে বসল। থমকে গেল সাবিহা। বড় বড় হয়ে গেল চোখ জোড়া। এটা সে মোটেও আশা করেনি। পরপর অয়ন তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সাবিহার মাথা নিচের বুকে নিয়ে বলল, আমরা বিয়ে করে নেই। একবার বিয়ে হয়ে গেলে দেখবি সবাই মেনে নেবে। সাবিহা আমায় বিয়ে করবে। চট্টগ্রাম বাংলাদেশের 2য় বৃহত্তম শহর। বন্দর নগরীর নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চিত্তাকর্ষক স্থানের জন্যও এই জেলা বিখ্যাত। 2017 সালে শহরের জনসংখ্যা ছিল 87 লক্ষের বেশি। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে এই শহরটি অবস্থিত। মানব সভ্যতায় ঘেরা এই শহরের গুণের শেষ নেই, বলে কয়ে শেষ করা মুশকিল। পাহাড়ের চূড়া কিংবা গাছের মগডাল থেকে ধরে ব্রিজের সীমান্ত সবই চোখ ধাঁধানো সৌন্দর্যে ঘেরা। রাস্তাঘাট উন্নয়নের সীমানায় পৌঁছে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে। চট্টগ্রাম এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার শখ অরুর ক্লাস 7 থেকে। অনেকবারই আসতে চেয়েছে, তবে তন্ময় মুখের উপর না করে দিয়েছে। যেহেতু তন্ময় না বলেছে তার মানে না। চাচ্ছু, বড় মা কেউ তাকে আর রাজি করাতে পারেনি অরুকে নিতে। এভাবে পরিবারের সঙ্গে যে ফ্যামিলি ট্যুরে যাবে সেটাও সম্ভব হয়ে ওঠেনি। সকলেই ব্যস্ত, ব্যস্ত এবং সর্বদাই ব্যস্ত। ছোটোখাটো ফ্যামিলি পিকনিক 2 বছরে একবার হয়ে থাকে, তাও অরু দীপ্তর জোড়াজুড়িতে। সেখানে ফ্যামিলি ট্যুরে যাবার স্বপ্ন দেখাটা এক প্রকার বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। 3 ঘন্টা 45 মিনিট গাড়ি চলেছে এক টানে। তন্ময়ের সঙ্গে এতক্ষণ একা থাকা এই প্রথম অরুর, এবং সে হাড়ে হাড়ে পস্তাচ্ছে। একটা মানুষ এতটা গম্ভীর কিভাবে হতে পারে? নিজ থেকে একটি কথাও বলছে না। অরু কথা বললে জবাব দিচ্ছে 2-1 শব্দে। চুপচাপ থাকার মেয়ে তো অরু নয়। সে জোরপূর্বক আজাইরা প্যাচাল পেরে যাচ্ছে। একসময় তন্ময় ধমকের সুরে চুপ থাকতে বলেছে। রেগে অরু এতক্ষণ যাবৎ চুপ রইল, কিন্তু এখন আর পারছে না। পেট গুলিয়ে আসছে কথার প্যাচ লেগে। ইনিয়ে বিনিয়ে ডাকল। তন্ময় ভাই, এই যে। তন্ময় মাথা না ঘুরিয়ে গভীর স্বরে বলল, হুম। আর কতক্ষণ? 2-1 ঘন্টা। এখনো 2 ঘন্টা? আমার কোমর ব্যথা করছে, একটু থামাবেন রেস্ট নেবার জন্য?
না। একটু প্লিজ। তন্ময়ের জবাব এলো না। ওরও হাত ঘড়িতে নজর দিল 8:30। ভীষণ ক্ষুধা পেয়েছে। অগোচরে পেট চেপে ধরল। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়চ্ছে মনে হচ্ছে। লাঞ্চ বক্স কি খুলবে? পাষাণ তন্ময় একটু জিজ্ঞেসও করছে না। খিদে পেয়েছে নাকি, বোরিং লাগছে নাকি, খারাপ লাগছে নাকি, এতটা জার্নি এক দফায় করিয়ে নিচ্ছে। মায়া দয়া কিছুই নেই লোকটার মধ্যে। হাত ব্যাগে কিছু শুকনো খাবার নিয়ে এসেছে ওরু। এগুলো তাকেই দিয়েছে সাবিহা। সেগুলোর মধ্যে যেটা হাতে উঠেছে সেটাই বের করলো। চিপস। চিকেন পুতুলের মতো বয়ামের ঢাকনা খুলে চিপস খসখস আওয়াজে খেতে লাগলো। আর চোখে তন্ময়কে দেখলো। মায়াবতী অরুর মন বিশাল বড়। সে একা খেতে দ্বিধাবোধ করছে, তাই বয়াম এগিয়ে ধরলো। তন্ময় তাকালো অবধি না, অন্ধকার মুখে নিজের চিপস নিজেই খেলো। এক পর্যায়ে অরুর আবারও মায়া জন্মালো। সে দু আঙ্গুলে একটা চিপস নিয়ে তন্ময়ের মুখের সামনে ধরল। একটু লজ্জা অবশ্যই লাগছে, তাতে কি। এভাবেও তন্ময় কখনোই খাবে না এভাবে। অরু তো তাকে বিরক্ত করার জন্যই এসব করছে। অরুকে আশ্চর্যের শেষে পৌঁছে তন্ময় চিপস খেয়ে নিল। নেবার সময় আঙ্গুলে শক্ত একটা কামড়ও বসিয়েছে। স্তব্ধ অরু আঙ্গুল বুকে জড়িয়ে কেঁদে উঠল। চিনচিন ব্যথায় তার রুহু চলে যাবার জোগাড়। অরুর কান্নার শব্দ যেন তন্ময় শুনছে না। সে মুখের চিপসে দু একটা কামড় মেরে গিলে ফেলেছে। দেখা গেল তন্ময় গাড়ি মাঝপথে থামাতে রাজি হয়নি। আরও 2 ঘন্টা টানা জার্নি করে চট্টগ্রাম বর্ডার ক্রস করেছে। ইতিমধ্যেই তন্ময়ের ম্যানেজার কল করে জানিয়েছে সে চট্টগ্রাম পৌঁছে গিয়েছে। গতকাল হোটেল বুক করে রেখেছিল সে। গাড়ি থেমেছে লালবাজার রেডিসন ব্লুতে। বিলাসবহুল 5 তারকা হোটেল, যার অবস্থান লাল খান বাজার। এই রেডিসন ব্লু চিটাগং বে ভিউ নামেও পরিচিত। এটি চিটাগং বন্দর শহরের অন্যতম 5 তারকা হোটেল এবং বাংলাদেশের দ্বিতীয় 5 তারকা হোটেল। সর্বমোট 4.18 একর স্থানে এই হোটেল নির্মাণ করা হয়েছে। এখানে 2100 বর্গমিটারের একটি বলরুম রয়েছে, যা অফিসিয়াল সভাসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি এতে একটা মেজবান হল রয়েছে। এতে 241টি কক্ষের পাশাপাশি 13টি জুনিয়র স্যুট ও 4টি এক্সক্লুসিভ স্যুট রয়েছে। অন্যান্য সুবিধার ক্ষেত্রে সুইমিং পুল, ড্রিঙ্ক বার, রেস্তোরাঁর সুবিধা বিদ্যমান। জনপ্রিয় এই হোটেল নামের দিকে বেশ বিখ্যাত। গাড়ি পার্কিং করতেই ম্যানেজার সুমনকে দেখা গেল। তিনি ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে গাড়ির নাম্বার চিনেই ছুটে এলেন। তার পাশে একজন গার্ড। ইশারা করলেন লাগেজ নিতে। গাড়ির ব্যাগ খুলে লাগেজ বের করে নিয়ে দাঁড়িয়েছে। তন্ময় সময় নিয়ে বেরিয়েছে। পরপর ওরও বেরোলো। তার প্রিয় লাগেজ গার্ডের হাতে দেখে ছুটে গেল। ছোট পুতুলের লাগেজ টেনে নিজের হাতে রাখলো। বাকি দুটো লাগেজ নিয়ে দাঁড়ানো গম্ভীর গার্ড নড়ে চড়ে সুমনের দিকে তাকালো। সুমন মুচকি হেসে স্যুটের চাবি দেখালো। সেখানে ছোট অক্ষরে স্যুটের নাম্বার লেখা। সেই অনুযায়ী গার্ড লাগেজ হাতে চলে গেল। ম্যানেজার সুমন চাবি তন্ময়কে দিয়ে বলল, স্যার, হ্যাঁ, মিটিং কাল সন্ধ্যা 7টায় করেছি। ইজ দ্যাট ওকে স্যার? গুড। তাহলে স্যার আমি কি চলে যাব, নাকি খাওয়াটার ব্যবস্থা করে দেব? সমস্যা নেই, আপনি যান। আইল হ্যান্ডেল। তাহলে আসি আসি আরু মামুনি। অরু হেসে মাথা দোলালো। খিদেতে যে পেটে ইঁদুর দৌড়চ্ছে তা সে কাউকে বুঝতে দিবে না। অরু তন্ময়ের পেছনে পেছনে যাবে ভেবে রেখেছে, কিন্তু তাকে অবাক করে সে সেদিনের মতো পুনরায় পিঠের পেছনে হাত দিয়ে তার কাঁধ ধরেছে এবং নিজের সাথে সমান তালে নিয়ে চলেছে। এতে তাদের পাশাপাশি হয়ে ঘনিষ্ঠ হতে হলো। অরু স্পষ্ট তন্ময়ের পারফিউমের ঘ্রাণ শুঁকতে পারছে, মাতাল করা ঘ্রাণ। পিঠে অনুভব করছে তন্ময়ের দানবীয় হাতের স্পর্শ। ছোট লাগেজ টেনে অরু তন্ময়ের বড় পায়ের ধাপে পা মেলাতে পারছে না। এত দ্রুত হাঁটে কেন? এদিকে বিরক্ত হয়ে তন্ময় অরুর হাত টেনে টেনে লাগেজ নিচে নিল। অরুর সঙ্গে সঙ্গে মুখ অন্ধকার করে রাখল। এমন মুড দেখানোর কি আছে? লিফট ব্যবহার করে তারা নিজেদের স্যুটে চলে গেল। গার্ড দাঁড়িয়ে লাগেজ নিয়ে। তন্ময় চাবি দিয়ে স্যুট খুলে দিতেই লাগেজ ভেতরে নেওয়া হলো। পকেট থেকে কিছু টাকা এগিয়ে দিল গার্ডকে। গার্ড টাকা নিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। পুনরায় ফিরে এসে জিজ্ঞেস করলো,
স্যার, খাবারের ব্যবস্থা করতে সাহায্য করব? ম্যামকে দেখে মনে হচ্ছে তিনি বেশ ক্ষুধার্ত। অরু দ্রুত পেট থেকে হাত সরালো। হতচ্ছাড়া লোক, একদিক নজর চাই কেন? ওরও পেট ধরলেই বুঝে নিবে ক্ষুধা পেয়েছে। আশ্চর্য! তন্ময় কিছুক্ষণ অরুকে দেখে নিল, হতাশ গলায় বলল, কল সার্ভিস আছে না? কল করে অর্ডার করে নিব। জি স্যার। গাইড যেতেই দরজা লাগালো তন্ময়। ওরও ঘুরে ফিরে স্যুটের ভেতর দেখছে। বড় একটা ফ্ল্যাট বলা যায়, পরিপাটি করে রাখা, সবই রয়েছে চারিপাশে। রান্নাঘর দেওয়া, তার মানে নিচু থেকে রান্নাবান্না করার সুযোগ সুবিধা রয়েছে। দুটো মাস্টার বেডরুম আছে, ড্রয়িং রুম রয়েছে, টিভি সেট করা প্রত্যেকটা বেডরুমে, সাথে অ্যাটাচড বাথরুম তো আছেই। ওরও আর চোখে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় হাত ঘড়ি খুলছে, যতটুকু তার মনে হচ্ছে। বড় চাচু পই পই করে বলেছে দুটো রুম নিতে। এসে দেখছে স্যুট, বড় স্যুট। একদিক দিয়ে ভালোই হয়েছে, অন্যদিকে খারাপ। ভালো এর জন্য যে ওরও একা একা ভীষণ ভয় পায়। খারাপ কারণ তার এখনই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। মগজে পরিষ্কার গলায় জানান দিচ্ছে তন্ময় আর সে একই ফ্ল্যাটে আছে এবং সম্পূর্ণ একা, কেউ নেই তাদের মধ্যে। বিষয়টি ভাবতেই তার রক্ত চলাচল বন্ধ হবার জোগাড়। সেদিকে যেন তন্ময়ের ধ্যান নেই। সে নিজের লাগেজ টেনে একটা বেডরুমে ঢুকে গেল। অরু ভ্যাবলার মতো দাঁড়িয়ে। পাশের বেডরুমে সে চলে যাবে নাকি? অরু নিজের ছোট লাগেজ টেনে পাশের রুমে ঢুকলো। দরজা লাগিয়ে বড় শ্বাস নিল। জামা কাপড় খুলে ওয়াশরুমে ছুটল। শরীর ক্লান্ত, একটা গোসল নিলে ভালো লাগবে। গোসল শেষ করে সেলফোন হাতে নিল। পরিবারের অনেকে কল করেছে, অথচ সে দেখেনি। সেলফোন সাইলেন্ট হলো কিভাবে? নাম্বার চেক করতে গিয়ে একটি আননোন নাম্বারে কল পেল, ধরল না। ফোন পুনরায় সাইলেন্ট করে রুমের দরজা খুলে মাথা বের করলো। তন্ময় ড্রয়িং রুমে দাঁড়িয়ে, উদম শরীর, শুধু একটা প্যান্ট লুজ করে পড়ে আছে, গলায় তাওয়াল ঝোলানো, এক হাতে চুল মুছতে ব্যস্ত, দ্বিতীয় হাতে কথা বলছে। কথা শুনে বোঝা গেল রাতের খাবার অর্ডার করছে। অরু ফটফট চোখে চেয়ে রইল। তন্ময়ের পিঠ বেয়ে জল গড়িয়ে প্যান্ট ভেদে হাওয়া হয়ে যাচ্ছে। ফর্সা পেশি বহুল পিঠ, চওড়া এবং দীর্ঘ কাঁধ। অরু চোখ ফেরাতে পারছে না। তন্ময় ঘুরতেই চোখাচোখি হলো। অরুর বুক কেঁপে উঠল। দ্রুত দরজা লাগিয়ে ফেলল। এভাবে কাঁপছে কেন বুক? হার্ট অ্যাটাক করে বসবে নাকি? অরু ভয়ে আর বেরোলো না। ঘণ্টাখানেক বাদে তন্ময়ের আওয়াজ শোনা গেল। অরুকে ডাকছে। পেট চেপে ধরে থাকা অরু দ্রুত বেরোলো। নিশ্চয়ই খাবার এসেছে। ডাইনিং টেবিলে খাবার রাখা। তন্ময় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কথার ভঙ্গিমায় বুঝতে পারল তন্ময় বড় চাচুর সঙ্গে কথা বলছে। গম্ভীর তার স্বর। চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো অরু। প্লেট টেনে দেখলো তার পছন্দের খাবার। ঘ্রাণে পেট ফুলে উঠল তৎক্ষণাৎ। কিছুটা খাবার চামচে নিয়ে মুখে দিল। তখন এক অদ্ভুত বাক্য সে তন্ময়ের মুখ থেকে শুনল। আমি হানিমুনে আসিনি, কাজে এসেছি। এইভাবে প্রেশারাইজ করে ওকে ছুঁড়ে ঢাকা পাঠিয়ে দিব। অরু বিষম খেলো। গলায় খাবার নিয়ে কেশে উঠল। এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিল। তন্ময় তখন কল কেটে অপর পাশের চেয়ার টেনে বসেছে। চুপচাপ নিজের মতো খেতে শুরু করেছে। অরু আর চোখে কয়েকবার তাকালো। জিজ্ঞেস কি করবে কার সাথে কথা বলছিল, কি নিয়ে বলছিল? খাওয়ার এক ফাঁকে এড়িয়ে বিনিয়ে শুধালো। আপনি সকালে কই যাবেন? জবাবদিহি করতে হবে তোর কাছে? তা নয়, মানে? অরু হাঁসফাঁস করলো কিছুক্ষণ, সময় নিয়ে বলল। এমনি। নিস্তব্ধতা চারপাশে। অরু একটু পর আবারও কথা তুলল। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? তন্ময়ের জবাব নেই। ওরও মুখ বাঁকালো। লোকটা কি পাথর নাকি গরু? সে কি বুঝতে পারছে না ওরু কি বলতে চাইছে? এত বুদ্ধিমান লোক এতটুকু ইঙ্গিত বুঝতে পারছে না? অদ্ভুত। পেট শান্তি তো দুনিয়া শান্তি বলে কথা আছে। কথাটা যে সত্য আজ তা আবারও প্রমাণিত। পেট ভরে খেয়ে ওরু আরাম করে চেয়ারে বসে থাকলো। তন্ময় ইতিমধ্যেই নিজের রুমে চলে গেছে। তন্ময়ের রুম কেমন দেখার বেশ কৌতূহল জাগলো অরুর মনে। সে গুটিসুটি পায়ে দরজার সামনে এলো। দরজা আধ খোলা, উকি দিল। তন্ময় শার্ট খুলছে। আচমকা অরু শুনতে পেল তন্ময়ের গলা। কি, এখানে ঘুমাবি?
আতঙ্কে অরু ছুটে নিচের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভয়ে বুকের ভেতর ধুকপুক করছে। আরেকটু হলে তো সে মরেই যেত। মাথা না ঘুরিয়ে কিভাবে দেখলো দরজায় অরু? মানুষটা কি চার চোখের অধিকারী? মাথার পেছনে লুকোনো চোখ আছে নাকি? ঘড়ির কাঁটা 12টায়। নিরিবিলি ঘরে একা থেকে অরুর মস্তিষ্ক সম্পূর্ণ জ্যাম। সে পাশের রুমে তন্ময়কে ছাড়া কিছুই ভাবতে পারছে না। এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে দেহে। দরু দরু কাঁপতে থাকা বুকের গতিও নিয়ন্ত্রণে নেই। আজকের অনুভূতি একটু বেশি প্রগাঢ় কি? তন্ময় পাশের রুমে বুঝি তাই? কই, তাদের বাড়িতেও তন্ময় আর তার রুম পাশাপাশি। তাহলে? ব্যস্ত পায়ে অরু নিজের লাগেজ খুলল। তার একটি বেশ পার্সোনাল ডায়েরি আছে। খুব যত্নে সে তা লুকিয়ে রাখে। নিজেই খুব একটা ধরে না বা অযথা গুপ্ত স্থান থেকে বের করে না। যখন ইচ্ছে হয় মনের কিছু অনুভূতি লেখা দরকার, ঠিক তখনই বের করে। কিন্তু ভুলেও আগের লেখাগুলোতে চোখ বুলোতে চায় না। তার অবশ্য কারণ রয়েছে। ক্লাস 7 থেকে সে এই ডায়েরি লিখছে এবং উঠতি বয়সে এমন অনেক ঘটনা ঘটেছে যা সে ডায়েরিতে লিখে রেখেছে। আবেগে কী সব উদ্ভট অনুভূতি লিখেছে তা বুঝদার হয়ে পড়ার ইচ্ছে অথবা অবস্থা একদম অবশিষ্ট নেই তার মাঝে। এমন নয় যে সে অনেক বুঝদার বা বড় হয়ে গিয়েছে, তবে তখনকার থেকে এখন ভালোই আছে। অরু আজকাল ভাবছে ডায়েরিখানা পুড়িয়ে ফেলবে। এই ডায়েরি কারো হাতে গেলে মান ইজ্জত আর থাকবে বলে মনে হয় না। বিশেষ করে বাড়ির ইয়াং জেনারেশনের হাতে একদম যাওয়া যাবে না। হট্টগোল পড়ে যাবে। অরু মনে ভয় নিয়েও ডায়েরিতে পুনরায় লিখতে বসল এবং তাকে নিয়েই লিখল যাকে নিয়ে সচরাচর সে লেখে থাকে, তার তন্ময় ভাই। এত রাতে সেলফোন বেজে উঠবে প্রত্যাশা করেনি অরু। স্ক্রিনে মার্জির নাম ভেসে উঠেছে। মেয়েটা এত রাত করে কল করলো হঠাৎ? অরু ডায়েরি রেখে উঠে দাঁড়ালো। বিছানার কোণে বসে কল রিসিভ করলো। ওপাশ হতে মার্জির দুষ্টু হাসির শব্দ শোনা যাচ্ছে। থেমে থেমে মৃদুস্বরে হাসছে। হাসির শব্দ এতটাই মধুর যে অরুর ঠোঁটেও হাসি ফুটে উঠল। তবুও ধমকের সুরে শুধালো, কি? হানিমুন। কি? দোস্ত একটা গল্প ভেবেছি। গল্পটার নাম হানিমুন। প্লট একদমই টপ নচ। তোকে শোনাবো, দেখি শুনে বলতো এই প্লটে একটা হাই বাজেটের মুভি করা যাবে কিনা। অরুর ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। চিন্তিত সুরে বলল, সবই ঠিক আছে, কিন্তু হানিমুন নামটা অ্যাডাল্ট হয়ে গেল না? হোক অ্যাডাল্ট, তারা যদি অ্যাডাল্ট কাজ করতে পারে আমাদের বলতে সমস্যা কোথায়? অরু স্পিচলেস বনে গেল। চুপচাপ শুনতে চেষ্টা করলো মার্জির হানিমুন গল্প। শোন, গল্পের নাম হচ্ছে সুলতান, নায়কের নাম সুলতান আর নায়িকার নাম সুলতানা। এতটুকু বলতেই মার্জিকে থামিয়ে অরু বলল, নাম দুটোর মধ্যে এত মিল কেন? ভাই বোন মনে হয়। ভাই বোনই তো, তারা চাচা তো ভাই বোন, বুঝলি? এখন আমাকে রুকবি না, শেষ করতে দে গল্পটা, তারপর লম্বা একটা ঘুম দিব। আচ্ছা। তারা দুজনই সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ। বিবরণ দিতে গেলে বলা যায় সুলতান হচ্ছে খাবার আর সুলতানা হচ্ছে মাছি। মানে খাবারের মধ্যে মাছি তো ভনভন করবে, তাই না? তেমনই সুলতানের চারপাশে সুলতানা ভনভন করে। একদিন ঘোষণা করা গেল যে সুলতানকে নির্বাসনে যেতে হবে। সুলতানা কী করে একা থাকবে, সেও গেল সঙ্গে ছুটে। আশ্চর্যজনকভাবে নির্বাসনে গিয়ে নির্বাচন করে ফেললো তারা। মানে দুজন হানিমুন হয়ে গেল, দুজন মিলে গেল, ফিরে এলো চারজন হয়ে। এটাই কাহিনী। বল কেমন লাগলো? আরে বেটা, নারী আর পুরুষ তো হল চুম্বক। নির্বাচন না হলে আমি ভাবতাম সুলতানের মধ্যে গন্ডগোল আছে, বুঝলি? অরুর নাক ফুঁসছে। তার আর বুঝতে বাকি নেই কিছু। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে গেল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, মার্জি, তোর মতো অসভ্য মেয়ে আমি আর দুটো দেখিনি। জাহিল, খবরদার আমাকে কল দিবি না। ফাজিল, ইনহিউম্যান। রাগে থরথর করে কেঁপে অরু কল কেটে দিল। এর পূর্বে সে মার্জির শয়তানি হাসির ঝংকার শুনতে পেয়েছে। সঙ্গে ফোন সুইচ অফও করল। এই মেয়েটা কতটা বাজে, কী সব চিন্তাভাবনা মাথায় নিয়ে রেখেছে।
এর জন্যেই তো আন্ডা পাই পরীক্ষায়। পড়াশোনা রেখে এসব ভাবলে কি গোল্ডেন পাবে? রাগ কমে যেতেই অরুর গাল দুটো জ্বলে উঠল। মুখশ্রী থেকে গরম আভাস পাওয়া যাচ্ছে। লজ্জায় হতভম্ব সে ঠাই দাঁড়িয়ে রইল। হুঁশিয়ার সাহেবের কল এসেছে। মোস্তফা সাহেব চিন্তিত চেহারায় কল রিসিভ করেছেন এবং অপর পাশ থেকে যা শুনলেন তা বিশ্বাস করার মতো নয়। তৎক্ষণাৎ চুপসে গেল, হাতটা সামান্য কেঁপে উঠল। হুঁশিয়ার সাহেব কল কেটে দিয়েছেন খানিকক্ষণ হয়েছে। মোস্তফা সাহেব তখনও একইভাবে দাঁড়িয়ে। জবেদা বেগম চিন্তিত সুরে বললেন, কি হলো? মোস্তফা সাহেব জবাব দিতে পারছেন না। তিনি ঠিক কিভাবে বলবেন বুঝতে পারছেন না। তবে বলতে তো হবে, এভাবে চুপ করে থাকলে তো চলবে না। স্ত্রীর দিকে চাহনি নিবদ্ধ করে বললেন, কলি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। জবেদা বেগমের হাতে কাচের গ্লাস ছিল, সেটা শব্দ করে মেঝেতে পড়ে গেল, ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই শব্দে ড্রয়িং রুমে অনেকে ছুটে এসেছে, এমনকি সাবিহা। সে কথা বলছিল অয়নের সাথে। কি ঘটেছে শুনে স্তব্ধ খেয়ে বসল। দেখতে পেল জবেদা বেগম হন্তদন্ত ভঙ্গিতে নিচের রুমে চলে গেলেন। এখনই সিলেটের উদ্দেশ্যে বেরোবেন হয়তো। মোস্তফা সাহেবও ছুটেছেন। সাবিহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরে এলো। অয়ন তখনও সমানে কল দিয়ে চলেছে। হঠাৎ কল কেটেছে তাই হয়তো চিন্তা করছে। সে প্রথমে তাকে কল ব্যাক করে বলল, পরে কল করছি। কিছু হয়েছে? হ্যাঁ, ফ্যামিলি প্রবলেম। আচ্ছা, সমস্যা হলে আমাকে জানাও। হুম। কল কেটে সে বারান্দায় চলে এলো। এখন তার তন্ময়ের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু তন্ময়ের ফোন বন্ধ, সুইচ অফ বলছে। অরুর ফোনও সুইচ অফ। এই দুই ব্যক্তি ফোন সুইচ অফ করে কোন খেতে কাজ করছে? বিরক্তে সাবিহার মাথাটা ধরে এলো। শীতকালে বৃষ্টি সচরাচর হয় না, তবে প্রকৃতির হিসেব আলাদা। এই প্রকৃতি সব সময় ক্যালেন্ডার ফলো করে থাকে না। যেমন হুট করেই আকাশের গর্জন শোনা যাচ্ছে, দ্রিম দ্রিম বজ্রপাতের শব্দ ভেসে আসছে। ওরও দু একবার কেঁপে উঠেছে। ছোট থেকে একা থাকা তার অভ্যেস। এমন বজ্রপাতের শব্দে কখনো ভয় পায়নি। তবে আজ ভিন্ন। এটা তার নিজের বাড়ি নয়, আর সাথে তার পরিবার নেই। মনের মধ্যে খচখচ করছে। এমন সময় ইলেকট্রিসিটি চলে গেলে কেমন হয়? বেশ বাজে। এখন সেটাই ঘটেছে। প্রখর শব্দে বজ্রপাত হলো এবং সঙ্গে হুট করেই ইলেকট্রিসিটি চলে গেল। চোখ ধোঁয়াশা, অন্ধকার। মৃদুস্বরে চিৎকার করেছে অরু। সেলফোন খোঁজার চেষ্টা করলো, পেল না। পরপর অনুমান করে অন্ধকারে ছুটে গেল দরজার দিকে। দরজা খুলে ভয়ার্থ গলায় ডাকলো, তন্ময় ভাই। তন্ময়ের জবাব সঙ্গে সঙ্গে এলো, হুম, এই যে আমি। যেন সে অরুর সামনেই। অরু হাতড়ে কিছুটা এগোতেই তন্ময়কে ছুতে পেল। যা হাতের সামনে এসেছে ধরল, এবং সেটা তন্ময়ের প্রশস্ত বুক। তন্ময় পুনরায় বলল, হোটেল থেকে কল এসেছে, সমস্যা দেখা দিয়েছে ওপরের সেকশনে বজ্রপাতের কারণে। চলে আসবে ইলেকট্রিসিটি কিছুক্ষণের মধ্যে। ভয় লাগছে? না, এখন লাগছে না। বলেই অরু চুপ মেরে গেল। খুব লজ্জা লাগছে তার। তন্ময়কে ছেড়ে দিল, ছেড়ে আবার ভয়ও পেতে লাগলো। দেখা যাচ্ছে না, ভয় তো পাবেই। আবছা যে দেখবে তারও উপায় নেই। অরু ধীর স্বরে বলল, লাইট জ্বালান। সেলফোন কোথায় যেন রেখেছি, দাঁড়া খুঁজে আসি। না, আমি সাথে যাই, চলুন। অরু এগোতে চাইল, তবে উপলব্ধি করলো তন্ময় একইভাবে দাঁড়িয়ে, নড়ছে না কেন। অরু দাঁড়িয়ে রইল কাট কাট হয়ে। সে ভয় পাচ্ছে নাকি নার্ভাস ঠিক বুঝতে পারছে না, কিন্তু কিছু একটা অদ্ভুত অনুভব করছে। খুব অদ্ভুত। উত্তেজনা, ভালো লাগা, ভয়, নার্ভাসনেস সব মিলিয়ে জড়সড় হয়ে পড়েছে। অরু আনমনে তন্ময় থেকে সরে গেল, খুব করে সরে দাঁড়ালো। অন্ধকারের ভয় কেন যেন হুট করে চলে গেল। এখন অন্য এক ভয় মাথায় চেপেছে। বুকের ওঠানামার গতি বেড়েছে, সাথে শ্বাস প্রশ্বাসের নিয়ম। নিস্তব্ধতা চারপাশে। কিছুক্ষণে নিস্তব্ধতায় অরুর শ্বাস প্রশ্বাস নর্মাল হতে লাগলো। এমন সময় সে নিজের সামনে আরেকটি দেহের উপস্থিতি অনুভব করল। দেহের সাথে দেহের সংঘর্ষ হতেই অরু মৃদুস্বরে চেঁচিয়ে উঠল, তন্ময় ভাই। যেন এই অন্ধকারে সে শিওর নয় এটা তন্ময় কিনা।
সময় নিয়ে জবাব এলো। তন্ময়। খানিক কেঁপে উঠল অরু। ভীতিকর কদমে পেছনে চলে এলো কয়েক পা। এই গলার স্বর সে চিনতেই পারছে না। একটা মানুষের গলার স্বর কতটা পরিবর্তন হলে এমনটা হয়। তার সামনে এক ভিন্ন তন্ময় যেন, তবে অচেনা নয়। সেই তন্ময়কে দুবার দেখেছে। সেবার তার রুমে মাতাল অবস্থায়, দ্বিতীয়বার ছাদে। সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে কিছু একটা অঘটন ঘটবে ইলেকট্রিসিটি এখনই না আসলে। পিছুপা হয়ে 1 মিনিটের স্বস্তি পেয়েছে অরু। তবে এরপর সেই দেহের সংঘর্ষ পুনরায় অনুভব করল, এবার ঘনিষ্ঠভাবে, প্রখরভাবে। অরু চেঁচিয়ে তন্ময়কে ডাকতে চাইল, কিন্তু পারল না। কোমরের শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেল।